যারা গর্ভবতী এবং রোজা রাখছেন তাদের বাচ্চা সঠিকভাবে পুষ্টি, অক্সিজেন, ভিটামিন ও রক্ত পাচ্ছে কিনা তা নিয়ে নিশ্চয়ই তারা চিন্তিত থাকছেন। গর্ভাবস্থায় রোজা রাখা খারাপ কোনো কিছুই নয়। আপনি যদি সঠিক খাদ্য নির্বাচন করে ইফতার সাহরিতে খেতে পারেন এবং রাতের খাবারে খেতে পারেন, তবে এই সময়ে খাবার খাওয়ার মাধ্যমেও আপনার বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পাবে এবং বাচ্চার ওজন ঠিক থাকবে, রক্ত স্বল্পতা হবে না, মায়ের ও বাচ্চার কোনো ভিটামিনের অভাব হবে না। আজকের ভিডিওতে এমন 6টি খাবার সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো, যা ইফতার সাহরিতে বা রাতের খাবারে অবশ্যই রাখার চেষ্টা করুন। এতে করে আপনার সমস্ত পুষ্টিগুলো এই খাবারের মাধ্যমে আপনি পেতে পারবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ইফতার বা সাহারির সবচেয়ে আদর্শ ও পুষ্টিকর খাবার হিসেবে মনে করা হয়ে থাকে খেজুরকে। আপনি যদি গর্ভাবস্থার শুরুর দিক থেকে 6ষ্ঠ মাস পর্যন্ত থেকে থাকেন, সেক্ষেত্রে আপনি দৈনিক অন্ততপক্ষে 3টি করে খেজুর খাওয়ার চেষ্টা করবেন। সেটি আপনি ইফতারে খেতে পারেন কিংবা সাহারিতে খেতে পারেন। কিন্তু যদি আপনার 7ম থেকে 9ম মাস চলে থাকে, সেক্ষেত্রে আপনি রোজ 6টি করে খেজুরও খেতে পারবেন। শুধুমাত্র যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা রয়েছে, তারা 2টো করে খুরমা খেজুর বা শুকনো খেজুর খেতে পারবেন। এই ধরনের পাকা খেজুর তারা খেতে যাবেন না। ইফতার বা সাহারিতে খেজুর খেলে দেহে প্রচুর পরিমাণে এনার্জি প্রবেশ করে এবং খেজুর এমন একটি খাবার যাতে পর্যাপ্ত পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম রয়েছে, যা গর্ভবতী মায়ের রক্ত স্বল্পতা হতে দেয় না, বাচ্চার হাড় ও দাঁত গঠনে সহায়তা করে এবং বাচ্চার মস্তিষ্ক বিকাশেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই নিয়মিত এই খাদ্য তালিকাটি মেনটেন যেমন করবেন, তেমনই খেজুর রাখারও চেষ্টা করবেন যদি আপনি আপনার সম্পূর্ণ পুষ্টি খেজুরের মাধ্যমেই পেতে চান। ইফতার বা সাহারিতে আরও একটি যে খাবার রাখবেন তা হচ্ছে ভেজানো বাদাম। আপনি বিভিন্ন ধরনের বাদাম ভিজিয়ে নিতে পারেন, যেমন 2টো আখরোট বাদাম, একটু পরিমাণে বাদাম, কয়েকটি কাঠবাদাম এবং কয়েকটি কাজু বাদাম। যদি সমস্ত ধরনের বাদাম আপনি মিশ্রিত করে না খেতে পারেন, তবে যে কোনো এক ধরনের বাদাম খান। বাদাম খেতে পারেন, কাঠবাদাম খেতে পারেন, কাজু বাদাম খেতে পারেন, পেস্তা বাদাম খেতে পারেন কিংবা আখরোট বাদাম খেতে পারেন। ভিজিয়ে রাখা বাদাম খেলে বেশি উপকারিতা পাওয়া যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 1 মুঠো পরিমাণে বাদাম ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখুন। ইফতার যখন শুরু করবেন তখন খেজুর খাওয়ার পরে আস্তে আস্তে করে বাদামগুলো চিবিয়ে খান। এতে করে আপনি অনেক ধরনের ভিটামিন পাবেন। বাদামে প্রচুর মাত্রায় ভিটামিন এ, ভিটামিন ই, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস সব কিছুই রয়েছে। ইফতারে বসে আপনি আজে বাজে খাবার খাওয়ার পরিবর্তে বা ভাজা পোড়া খাওয়ার পরিবর্তে যদি এমন পুষ্টিকর খাবারগুলো খেতে পারেন, এতে করে আপনার ওজনটা খুব বেশি পরিমাণে বাড়বে না, আবার বাচ্চাও সঠিক পরিমাণে পুষ্টি পাবে। সঠিক খাদ্য নির্বাচন করতে পারলে কোনো গর্ভবতী মহিলারই রোজার মাসে ওজন কমে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। 2টো ফলের কথা বলছি, তার মধ্যে থেকে যে কোনো একটি ফল অবশ্যই ইফতারে খাওয়ার চেষ্টা করুন। এতে করে আপনি পুষ্টিও পাবেন এবং ভিটামিনের চাহিদাগুলো পূরণ হবে। আমাদের দেশীয় ও সহজলভ্য ফল হচ্ছে পেয়ারা। মাঝারি সাইজের একটি পাকা পেয়ারা খেতে পারেন। পেয়ারার উপরের খোসা বা চামড়াটি সহ খাবেন, এতে পুষ্টি উপকারিতা যথেষ্ট পরিমাণে রয়েছে। পেয়ারা খাওয়ার সময় খুব ভালোভাবে দাঁতে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। পেয়ারা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থাকলে তাকে কমিয়ে দেবে। রোজা রাখার ফলে কনস্টিপেশনের সমস্যা বা মলত্যাগ করতে কষ্ট হওয়ার সমস্যা তা হবে না। যেহেতু গর্ভবতী মহিলাদের নিয়মিত 2টো করে ফল খেতে বলা হয়েছে, তার মধ্যে একটি ভিটামিন সি যুক্ত ফল হলে ভালো হয়। পেয়ারার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। রোজ তো আর পেয়ারা খেতে ভালো লাগবে না। অল্টার হিসেবে অন্য ফল রাখতে পারেন, যেমন রাখতে পারেন মাঝারি সাইজের একটি আপেল। আপেল হচ্ছে গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টির ভাণ্ডার। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা কনস্টিপেশনের সমস্যা কমানোর পাশাপাশি আপেল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দেয়, বাচ্চার মধ্যে যথেষ্ট পরিমাণে রক্ত সরবরাহ করতে সাহায্য করে। এছাড়াও এটি বাচ্চার লিভার ও কিডনির ফাংশনকে ঠিক রাখে এবং মায়ের যে কোনো ধরনের রোগ যেমন সর্দি কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হওয়ার সমস্যা এগুলোকে দূরে রাখতেও সাহায্য করে থাকে। ইফতারে বিভিন্ন ধরনের ভাজা পোড়া পরিবর্তে যদি আপনি ফল রাখতে পারেন, এটি আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
এই দুটো ফলের মধ্যে যে কোনো একটি রাখার পাশাপাশি চতুর্থ খাবার হিসেবে রাখতে পারেন কলা। এটি আপনি চাইলে সাহারিতেও খেতে পারেন। 1 গ্লাস পরিমাণ কুসুম গরম দুধ ও 1 থেকে 2টো পাকা কলা খেতে পারেন। এটি পরিপূর্ণ মিল, যেমন পুষ্টি দেবে তেমনই পেটটি ভরা থাকবে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হবে না। আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিন সব কিছুর চাহিদা পূরণ করতে সাহায্য করে কলা। দেশীয় পাকা কলা খাওয়ার চেষ্টা করুন। ছোট সাইজের হলে 3টি খাবেন, মাঝারি সাইজের হলে 2টি এবং খুব বড় সাইজের হলে 1টি পরিমাণে খেতে পারেন। এটি গর্ভাবস্থায় আপনাকে খুব ভালো সাহায্য করবে ভালো ঘুমের জন্য, পাশাপাশি পেটটাও দীর্ঘক্ষণ ভরা রাখবে এবং আপনার মলটাকে নরম করবে, যার ফলে কনস্টিপেশন হবার সম্ভাবনা আপনার একেবারেই থাকবে না। পঞ্চম খাবার হিসেবে রাখুন 2টো করে কুসুম শুদ্ধ ডিম। যদি আপনার হাই প্রেশার, ডায়াবেটিস বা হার্টের কোনো সমস্যা না থেকে থাকে, কোলেস্টেরল বেশি না হয়ে থাকে, তবে 2টো কুসুম শুদ্ধ ডিম খাওয়া আপনার জন্য খুবই প্রয়োজনীয়। অ্যামাইনো অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের ভান্ডার হচ্ছে ডিম। 2টো করে ডিম খেলে আপনার প্রোটিনের চাহিদার অনেকাংশই পূরণ হয়ে যাবে। সেদ্ধ ডিম খেলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়, তবে রোজ সেদ্ধ ডিম খেতে আপনার নাও ভালো লাগতে পারে। সেক্ষেত্রে বেসন দিয়ে ভেজে ডিমও খেতে পারেন, তবে পরিচ্ছন্ন তেল দিয়ে ডিম ভেজে খাওয়ার চেষ্টা করবেন, যেন এই তেলটি বারংবার ব্যবহার করা তেল না হয়ে থাকে। যদি আপনি কুসুম শুদ্ধ ডিম খেতে পারেন তবে সবচেয়ে ভালো হয়। যদি কুসুম শুদ্ধ না খেতে ইচ্ছে হয় তবে ডিমের সাদা অংশ 4টি পর্যন্ত খেতে পারেন। সেদ্ধ ডিম ছাড়াও ডিমের পানি পোচ কিংবা অয়েল পোচ করে খাওয়া যেতে পারে, কিংবা ডিমের স্যালাড হিসেবেও খাওয়া যেতে পারে। এতে করেও আপনি পর্যাপ্ত পুষ্টি পাবেন। ডিমের স্যালাড খেতে চাইলে এর মধ্যে আপনি 2টো ডিম কেটে তার সাথে শসা, টমেটো এগুলো মিশ্রিত করেও খেতে পারেন। 2টো ডিম খাওয়ার পাশাপাশি প্রোটিনের চাহিদার জন্য যে কোনো এক প্রকারের মাংস রাখা উচিত। প্রাণীজ প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আপনি বাচ্চা মুরগির মাংস, কবুতরের মাংস কিংবা হাঁসের মাংস খেতে পারেন। এছাড়া আপনি প্রাণীজ কলিজা খেতে পারেন। যদি প্রাণীজ কলিজা খান সেক্ষেত্রে আলাদাভাবে মাংস খাওয়ার দরকার নেই। মাংস যখনই রান্না করে খাবেন খুবই কম তেল মশলায় রান্না করবেন, যেন পেটের জন্য উপকারী হয়। এছাড়াও চিকেন স্টু বা স্যুপ বানিয়েও খেতে পারেন। চিকেনের কোনো কাবাব বা টিক্কাও খাওয়া যেতে পারে রুচির পরিবর্তনের জন্য। মোট কথায় খাবারে মাংস রাখতে হবে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য। নিয়মিত মাংস খাওয়া অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে 1 বাটি করে ঘন করে রান্না করার ডাল খেতে পারেন, কিংবা খেতে পারেন ছোলা। ছোলা তো ইফতারে অনেকেই খেতে পছন্দ করেন, তবে সবচেয়ে ভালো হয় যদি ছোলা ভিজিয়ে অল্প পরিমাণে সেদ্ধ করে সেটিকে খেতে পারেন। আমরা যেভাবে অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করে ছোলা খাই তা গর্ভাবস্থায় নিরাপদ নয়। আবার যে সমস্ত মহিলাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য তো এটি মারাত্মক হতে পারে। ছোলা খুব অল্প পরিমাণে সেদ্ধ করে এটি গর্ভবতী মহিলারা খেতে পারলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম পাবেন। পাশাপাশি এটি আপনার হাড়ের ব্যথা দূর করতেও সাহায্য করবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে কিছু খাবার যা ইফতার ও সাহারিতে রাখলে গর্ভবতী মহিলারা সমস্ত পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন রোজা রেখেও। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন, যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।